ক্ষমতার দাপটে অর্থ লোপাটি নয়, পরিবারের সদস্য আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রায় 1500-রও বেশি সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। শেখ পরিবারের সদস্য হলেই পূর্বাচল, ঝিলমিল প্রজেক্ট এবং উত্তরা তৃতীয় প্রকল্পে মিলেছে 10 কাঠার প্লট। এসব প্লট বরাদ্দ দিয়েছে রাজুক। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি, সংস্কৃতি কর্মী, সরকারি আমলারাও আছেন সরকারি প্লট প্রাপ্তির এই তালিকায়। এমনই তথ্য উঠে এসেছে এনটিভির অনুসন্ধানে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। 29,000-এর বেশি প্লট আছে ঢাকার পাশেই গড়ে ওঠা আধুনিক পূর্বাচল নতুন শহর প্রকল্পে। যুগ পেরিয়ে যাওয়া এই প্রকল্প এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে আবার যুক্ত হয়েছে সাবেক সরকার প্রধানের ইশারায় নিয়মের তোয়াক্কা না করে প্লট বরাদ্দের চিত্র। রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে গড়ে তোলা হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প, যেখানে সাধারণ মানুষের জন্য আবাসন তৈরির সুযোগই ছিল মূল লক্ষ্য। তবে বিগত সরকারের ঘনিষ্ঠরাই এই এলাকায় বাগিয়ে নিয়েছেন প্রায় 1100-টিরও বেশি প্লট, যেখানে আছে শেখ হাসিনা ও তার পরিবারের সবার নাম। রাজুকের সম্পত্তি বিভাগের দেয়া তথ্য বলছে 110 জন সংসদ সদস্য আর অন্তত 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, অভিনয় শিল্পী আছেন কোটি টাকা মূল্যের প্লট প্রাপ্তির তালিকায়। পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে পুতুল, শেখ রেহানা সহ পরিবারের সবাই 10 কাঠা জমি বরাদ্দ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসেও সরকারি কোটায় জমি নিয়েছেন জয়। লম্বা এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হকও হয়েছেন 5 কাঠা জমির মালিক। অর্ধশত আমলাদের মধ্যে সিনিয়র সচিব জিয়াউল আহসান, সাবেক গভর্নর ফজলে কবির, বিচারপতি খিজির হায়াত, সাবেক রাজুক চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভূঁইয়া সহ জনপ্রিয় অভিনেত্রীরা আছেন। সাবেক আইজিপি মনিরুজ্জামান মানিক। শেখ হাসিনার কার্যালয়ের অফিস সহায়কও পেয়েছেন বিশেষ কোটার এ জমি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাবে প্লট বরাদ্দ নতুন কিছু নয়, তবে দোষীদের ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। রাজুকের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে সরকার চেয়েছে তাই তারা করেছে, তারা দায় এড়াতে পারে না। তবে আমি মনে করি যেটা মূল দায়িত্ব অবশ্যই যারা ক্ষমতার সাথে ছিলেন, যারা এরকম সম্পূর্ণভাবে বৈষম্যমূলকভাবে উদ্দেশ্যমূলকভাবে বৈষম্যমূলক এই ধারাটি প্রবর্তন করেছিল এবং সেটার সুযোগ তারা নিয়েছেন। এরকম ক্ষমতার অপব্যবহারের কারণে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। যে বরাদ্দগুলো ছিল সেগুলো বাতিল করা দরকার। পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের জন্য 12টি পেশার মানুষের কাছে আবেদন চায় রাজুক, কিন্তু গত 10 বছরে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী ছাড়া এই সুবিধা পাননি অন্য কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বৃহস্পতিবার থেকে দশমীর দিন পর্যন্ত 4 দিন ছুটি পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজই জারি হতে পারে বলেও জানান তিনি। এদিন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। নাজিবুর রহমানের আরেকটি রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দুর্গাপূজার উৎসবকে সার্বজনীন রূপ দিতে বৃহস্পতিবার সাধারণ ছুটির ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহযোগিতার আশ্বাসও দেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার
ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি, কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুতই করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মহানগরীতে সতর্ক অবস্থানে থাকবে ডিএমপি। আমাদের জানামতে এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। দুর্গাপূজা উপলক্ষে নগর জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন ঢাকা মহানগরী পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার শুরুর জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পুরাতন হাইকোর্ট ভবন এবং প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারে তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারা মূলত পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন। এ সময় তারা তাগিদ দেন যত দ্রুত সম্ভব পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শেষ করার, যেন জুলাই হত্যার মূল বিচার কার্য শুরু করা সম্ভব হয়। বিচার কার্যে যাতে দেরি না হয় আর খরচ কম লাগে, বিষয়টি গুরুত্ব দিয়ে মামলা জট কিভাবে কমানো যায় সেই বিষয়ে প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনসাধারণ যাতে উপকৃত হয় সেভাবে বিচার বিভাগের রিফর্ম করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে কমিশন প্রধান এসব কথা বলেন। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। এইটা চিন্তা ভাবনা নিতে হবে। বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন জায়গায় আছে। তারপর আপনার ধরেন এই ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদের তো অনেক বিচার থাকে টেকনিক্যাল ওদের। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা এবং হয়রানির জন্য এই আইন বাতিলের দাবি জানান ভুক্তভোগীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিজিটাল রাইট নাগরিক ইউনাইটেড নেশনস বাংলাদেশের আয়োজনে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, শুধু ভুক্তভোগী নয়, তার পরিবারের সদস্যদেরও নানাভাবে হয়রানি করা হয়েছিল। এ সময় মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং অপরাধীদের শাস্তি দেওয়ারও দাবি জানান তারা। আলোচনায় বক্তারা এখনও যারা ডিজিটাল নিরাপত্তা আইনের সাজা ভোগ করছে তাদের সাজা মওকুফ করার পাশাপাশি এমন হয়রানিমূলক আইন বন্ধ করার দাবি জানান। অনতিবিলম্বে এই আইনের আওতায় যারা কারাবন্দী আছে তাদের মুক্তি হোক, যাদের নামে মামলা আছে তারা সেই মামলাগুলো প্রত্যাহার হোক। আওয়ামী লীগের পজিটিভ অঙ্গ সংগঠন প্রতিদিন আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, আমার ফাঁসির দাবি মানে মানে যে সব কিছুই করতে। ইহুদিবাদী আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা থেকে বক্তারা এই আহ্বান জানান। ইন্তিফাদা ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দিয়ে এদেশে ইহুদিবাদী আগ্রাসনের ভিত রচনা করে গেছেন। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল সংযুক্ত করার দাবি জানান তিনি। বক্তারা বলেন, ইসরায়েল থেকে ফ্যাসিস্ট হাসিনা মোবাইলে আড়ি পাতার প্রযুক্তি কেনার পাশাপাশি নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে ইহুদিদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষের উপর খবরদারি করেছিলেন। এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তারা।
মোহাইমিনুল ইসলাম রিয়াদের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, তরুণ লেখক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সহ বিশিষ্টজনেরা। আমাদের বাইতুল মুকাররমের উত্তর গেট তো বিগত 17 বছর ফিলিস্তিন ছিল। আপনি জুমা নামাজ পড়তে যাইতেন না যুদ্ধ করতে যাইতেন, এটা তো ভাবতে হতো আমাদের। বহু মানুষ বাইতুল মুকাররমে বিগত 15 বছর নামাজ পড়তে যেতেন না। চারদিকে রায়টকার, কিছুই হয় নাই। রায়টকার, জল কামান, র্যাব, পুলিশ, ভাবটাখানা এরকম যে এটার মালিকানা তারা গ্রহণ করেছে আর মুসলিমরা হলো তাদের প্রজা। ধিক্কার জানাই। এই কাজ যারা করেছেন তারা মূলত বাংলাদেশের প্রতিনিধি, তারা ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন মন্তব্য করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই বন্দরকে অনিয়ম মুক্ত করতে হবে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। পরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, দক্ষ পোর্ট ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের আয় অনেক গুণ বাড়ানো সম্ভব। এজন্য ব্যাপক সংস্কার করতে হবে। বন্দরে 20 থেকে 22 বছরের কন্টেইনার পড়ে আছে, বছরের পর বছর খালাস হয়নি আমদানি করা গাড়ি, হচ্ছে চুরি সহ বেআইনি কাজ। বন্দরে বিনিয়োগের জন্য অনেক বিদেশি সংস্থা আগ্রহী উল্লেখ করে এক্ষেত্রে দেশের স্বার্থ সর্বাগ্রে বিবেচনা করা হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য দুনিয়ার প্রত্যেকটি দেশ বসে আছে। যত বড় দেশই হোক তারাও ফরেন ইনভেস্টমেন্ট চায়। ফরেন ইনভেস্টমেন্টের অনেকগুলো প্লাস মাইনাস কিছু আছে, বাট প্লাসটাও আছে। আর আমরা যে সমস্ত দেশের কথা বলছি, এইসব দেশে আমাদের স্বার্থ আছে, ওদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। আমাদের স্বার্থটা আমরা বেশি করে দেখব ডেফিনেটলি। এনটিভির আয়োজনে শুরু হয়েছে দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর সিজন 7-এর ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অডিশন রাউন্ড। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন অনুষ্ঠিত হচ্ছে। রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন পাবেন নগদ 5 লাখ টাকা, প্রথম রানার্স আপ পাবেন 3 লাখ টাকা, এছাড়া সেকেন্ড রানার্স আপের জন্য থাকছে 2 লাখ টাকা। আবির আহমেদের রিপোর্ট। কোটি কোটি দর্শকের মন কেড়েছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর। শুধু দর্শককে বিনোদন দেয়া নয়, এই শোয়ের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে অনেক মেধাবী শিল্পীও। মার্সেল ও এনটিভির উদ্যোগে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠানও দেখার সুযোগ পান। ইতিমধ্যে দেশের বিনোদন জগতে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত এই কমেডি রিয়েলিটি শো। মনে মনে একটু ঘাবড়ানো অবস্থায় আছি, তারপরেও নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছি। আমি আমার মাধ্যমে, আমার জোকসের মাধ্যমে আমার সমাজে ভালো একটা বার্তা যেন আমি পৌঁছাইতে পারি। প্রতিভা জায়গাতে তো বয়স লাগে না, জোক শুধু বললেই হয় না, সো একটা প্রেজেন্ট করার ওয়ে থাকতে, এক্সপ্রেশন থাকতে হয়, সো ওগুলো আছে আমার মধ্যে। এবার শোটির সিজন 7 শুরু হয়েছে। শোটির পরিচালকরা আশা করছেন এবারের আসরটি আগের তুলনায় আলাদা ও জাঁকজমকপূর্ণ হবে। আমরা যে ধরনের পারফর্মার আশা করছি, গতবারেও যেরকম পেয়েছি, এবারেও আমরা কিছু পারফর্মার আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে গতবারের চেয়েও অনেক দুর্দান্ত। আজকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ একসাথে 2টি বিভাগের আমরা অডিশন চলছে, ব্যাপক সাড়া পেয়েছি। গতবার থেকে এবার অনেক হার্ড কম্পিটিশন হবে। নায়ক যখন 10-12টা কন্যার সাথে মারামারি করে তখন তার কোনো ব্যথা লাগে না, যখন রাত্রে নায়িকা মারে তখন করে চিৎকার দেয়। মার্সেল হাসর মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়ে থাকেন তরুণ কমেডিয়ানরা, এমনটি মনে করছেন অডিশন রাউন্ডের বিচারকরা। 6টা ভেন্যুতে পার্টিসিপেন্ট কালেক্ট করেছি, তারা ভীষণ মেধাবী এবং আমরা ভীষণ আশাবাদী যে এই সিজন 7টা অন্য বারের থেকে আরও অনেক বেশি ভালো হবে। হাসরের এবারের আসরে মোট 40 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত 6 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
গুগলের অ্যাপ স্টোর উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। রয়টার্স বলছে এতে গুগল প্লে স্টোরের একচেটিয়া ব্যবসা বন্ধ হবে। বিষয়টি হলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের শুধু গুগলের অ্যাপ স্টোরের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য উৎস থেকেও অ্যাপ ডাউনলোড এবং ক্রয়ের সুযোগ দেবার নির্দেশ দিয়েছেন আদালত। এপিক গেম স্টোর নামের এক অ্যাপ স্টোরের করা মামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালত এই আদেশ দিয়েছেন। আদালতের রায় আরও বলা হয়েছে, আগামী 3 বছরের জন্য গুগল তার গ্রাহকদের অ্যাপ থেকে কিছু কেনার সুযোগ বন্ধ করতে পারবে না। সেই সঙ্গে গুগলের প্রতিযোগী অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সুযোগ দিতে হবে। আদালতে হাজির হতে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এ বিষয়ে আগামী 28 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলা গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলে না গিয়ে বঙ্গভবনের শপথ নিলাম এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে ফেসবুকে বিরূপ মন্তব্য করে মনিরুজ্জামান। বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে 5 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। তবে জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নার্সরা রোগীদের সেবা প্রদান করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা 5 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল বিভাগের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। কেন্দ্র ঘোষিত এক দফা দাবিতে রাঙামাটি জেলা হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে কর্মবিরতি পালন করেছে নার্সরা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলো। গ্রেফতার হওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী MA মান্নানকে চিকিৎসার জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয় সাবেক এই মন্ত্রীকে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিসিন বিভাগের কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দুপুরে শহরের বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরণের কারণে আশেপাশের 13টি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে 13 গ্রামের কয়েক হাজার নারী পুরুষ সকালে বড় পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে বিক্ষোভ করেছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে তারা কয়লা খনি কর্তৃপক্ষের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের টাকা দিলেও তাদের এই 13 গ্রামের প্রতি নজর দিচ্ছে না কয়লা খনি কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই, তবে আইন বিভাগ চাইলে পলাতকদের ফিরিয়ে আনা হবে। এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভারতেই আছেন তার মা শেখ হাসিনা। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা বর্তমান কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সম্প্রতি শেখ হাসিনা দুবাই পাড়ি জমিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে, তবে এ বিষয়টি গুজব বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন তার পুত্র। ভারত ও আরব আমিরাতের সরকারও এর সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। তবে কোথায় আছেন শেখ হাসিনা এমন প্রশ্নের উত্তর নেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। এদিকে ইতালির ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা জানান, জমাকৃতদের মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার, এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না, এটা তারা তাদের একটা। কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবত, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যা 6:25 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান। মকবুল নামের এক বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার আইনজীবী অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া খিলগাঁও থানার 2টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলা এবং পল্টন থানার 1টি হত্যা চেষ্টা মামলায় তার জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই, যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। মামলা জট কিভাবে কমানো যায় সে বিষয়ে প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। জনসাধারণ যাতে উপকৃত হয় সেভাবে বিচার বিভাগ সংস্কার করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে কমিশন প্রধান এসব কথা বলেন। বিচার প্রার্থীরা যাতে কম সময়ে ও সহজে তাদের সেবা পেতে পারেন সে বিষয়ে নজর দেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগকে হস্তক্ষেপ মুক্ত করা ও স্বাধীনতা নিশ্চিতে কমিশন সরকারকে বেশ কিছু প্রস্তাবনা দেবে। সেক্ষেত্রে মামলা জট ও বিচার প্রার্থীদের খরচ কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফেরানো ও স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সুপারিশ করবে কমিশন। এছাড়া বিচারক নিয়োগের জন্য নীতিমালা করার বিষয়েও প্রস্তাবনা থাকবে কমিশনের। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। এইটা চিন্তা ভাবনা নিতে হবে। বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো, বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয়। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ 13 সদস্য পদত্যাগ করেছেন। তবে 2 জন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনো পদত্যাগপত্র জমা দেননি।
মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে কোন দুজন এখনও পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পিএসসি সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দেননি তারা আগামীকালের মধ্যেই জমা দেবেন, আর যারা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে। বিশ্বজুড়ে জোয়ার সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর দেওয়া হলো এবারের নোবেল পুরস্কার। এআই এর উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রাখায় বিজ্ঞানী জন হোপফিল্ড এবং জেফ্রি হিন্টনকে যৌথভাবে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বিষয়। এআই নতুন প্রজন্মের কাছে প্রায় মহাকাশ ছোঁয়ার প্রতিযোগিতার সামিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রযুক্তি দুনিয়ায় এআই ঘিরে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগ সামনে আসছে। শিল্প কারখানা, কৃষি প্রযুক্তিতে লেগেছে এআইয়ের ছোঁয়া, সাথে আছে উদ্বেগও। এআই এর বর্তমান জোয়ার সৃষ্টি করতে সময় লেগেছে 1 দশকের বেশি। আর বিপ্লবের পেছনের অন্যতম কারিগর আমেরিকান বিজ্ঞানী জন হোপফিল্ড এবং ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। কর্মের স্বীকৃতি হিসেবে এবার দুজনই পেলেন পদার্থে নোবেল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য হোপফিল্ড এবং হিন্টনকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। For foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. নোবেল কমিটি জানায়, এ দুজন পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হোপফিল্ড এমন স্ট্রাকচার তৈরি করেছেন যেটি তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। অপরদিকে হিন্টন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, যদিও কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে না, কিন্তু স্মৃতি এবং শেখার মতো কিছু জিনিস অনুকরণ করতে পারে। পদার্থবিদ্যার মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে এ দুজন এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করে। নোবেলজয়ী 2 বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সার্টিফিকেট এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা 12,80,00,000 টাকা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।